হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনভায়রনমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাসিড রেইন অর্থাৎ অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার অক্সাইড। এই দুটি বায়ু দূষক প্রধানত অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টির জন্য দায়ী। মানব সভ্যতার অগ্রগতি এবং নগরায়নের ফলে বর্তমানে শিল্প কলকারখানা এবং যানবাহনের পরিমাণ ভীষণভাবে বেড়ে গেছে এবং এই যানবাহন এবং শিল্প কলকারখানা থেকেই মেইনলি সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইডগুলো নির্গত হচ্ছে, যেটা বায়ুমণ্ডলে গিয়ে জলীয় বাষ্প এবং অন্যান্য উপাদানের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে এবং এই অ্যাসিডই বৃষ্টিরূপে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসে, যাকে আমরা অ্যাসিড রেইন বলি। অ্যাসিড রেইন কি না? অ্যাসিড রেইন হলো এক ধরনের প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ আমরা জানি যে বায়ুমণ্ডলীয় জলকণা যখন বৃষ্টি, শিশির বা কুয়াশা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে তাকে আমরা অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বলি। সুতরাং অ্যাসিড রেইনও হচ্ছে এক ধরনের প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ, দ্যাট ইজ মেড বাই পলিউটেন্টস ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলে যে পলিউট্যান্ট, বিশেষত সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে, সেই পলিউট্যান্টের দ্বারাই এই অ্যাসিড রেইন কিন্তু সংগঠিত হয়। এই অ্যাসিড রেইন কি হয় না, এর মধ্যে হাই অ্যাসিডিক কন্টেন্ট থাকে, যার মধ্যে হাইড্রোজেন আয়নের যে ভ্যালু সেটা কিন্তু হাই হয়, অর্থাৎ পিএইচ কিন্তু লো হয়। অ্যাসিড রেইনের ক্ষেত্রে পিএইচ হয় লেস দেন 5.6, যা নর্মাল রেনের থেকে কিন্তু এর পিএইচ, অ্যাসিড রেনের পিএইচ কিন্তু কম হয়। নর্মাল যে রেন, সেই ক্ষেত্রে পিএইচ এর পরিমাণ হয় 5.6, যেটা কিনা সামান্য অ্যাসিডিক হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির জন্য নর্মাল যে রেন, তার পিএইচ সামান্য অ্যাসিডিক হয়। এক্ষেত্রে বলে রাখি, কোনো সলিউশন অ্যাসিডিক অর্থাৎ আম্লিক বা ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন কিনা সেটা জানবার জন্যে একটি স্কেল হয়, যাকে আমরা পিএইচ স্কেল বলি। পিএইচ এর ভ্যালু 0 to 14 পর্যন্ত হয়, যেখানে 7 ভ্যালু নিউট্রাল অর্থাৎ প্রশম অবস্থাকে ইন্ডিকেট করে এবং 7 এর যদি কম হয় পিএইচ ভ্যালু, তাহলে সেটা অ্যাসিডিক হবে এবং এখানে কিন্তু হাইড্রোজেনের আয়নের কনসেন্ট্রেশন বেশি হবে এবং 7 থেকে যদি বেশি হয় পিএইচ ভ্যালু, তাহলে সেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কম হবে এবং পিএইচ ভ্যালুও কিন্তু বেশি হবে। তাহলে অ্যাসিড রেইন কিভাবে হচ্ছে? ভ্যারিয়াস সোর্স, যেমন শিল্প কলকারখানা বা যানবাহন থেকে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইডগুলো এমিটেড হয়ে সেটা বায়ুমণ্ডলে গিয়ে মিশছে কার সাথে? জল, অক্সিজেন এবং অন্যান্য কম্পোনেন্টের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই অ্যাসিডই অ্যাসিড রেইন রূপে ভূপৃষ্ঠে আবার নেমে আসছে। এভাবেই কিন্তু অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন সংঘটিত হচ্ছে। কোনো সলিউশনের পিএইচ যদি 7 হয়, তাহলে সেটা হলো নিউট্রাল অর্থাৎ প্রশম অবস্থা, কিন্তু নর্মাল যে রেন ওয়াটার সেটা কিন্তু স্লাইটলি অ্যাসিডিক হয়, মানে 7 পিএইচ এর থেকে কম হয়। কত হয়? 5.6 পিএইচ হয় নর্মাল রেন ওয়াটারের যে পিএইচ সেটা। এটা কেন হয় না? ডিউ টু দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির জন্যই কিন্তু নর্মাল রেন ওয়াটার স্লাইটলি অ্যাসিডিক হয়। কেননা কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা বৃষ্টির জলের সঙ্গে মিশে যখন ভূপৃষ্ঠে নেমে আসে তখন সেটা স্লাইটলি অ্যাসিডিক হয়। একে আমরা নর্মাল রেন ওয়াটারই বলবো। এই নর্মাল রেন কখন অ্যাসিড রেন হবে? যখন পিএইচ এর মান 5.6 এর থেকে কম হবে, ঠিক আছে, তখন আমরা তাকে অ্যাসিড রেইন হিসেবে গণ্য করব। এবার এর আগেই আমি বলেছি অ্যাসিড রেইন কিভাবে হচ্ছে না, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা ভেহিকেল থেকে সালফার অক্সাইড
নাইট্রোজেনের অক্সাইড প্রভৃতি পলিউট্যান্টগুলো বায়ুমণ্ডলে মিশছে কার সাথে না, জল বা অক্সিজেন বা অন্যান্য কম্পোনেন্টের সঙ্গে মিশে একটা স্ট্রং অ্যাসিড উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা অ্যাসিড রেইন রূপে কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসছে। এবার আমরা অ্যাসিড রেনের সোর্স বা কজ কি সেটা আমরা পড়ব। অ্যাসিড রেনের ন্যাচারাল সোর্স কোনগুলো? ভলক্যানিক ইরাপশন, অর্থাৎ অগ্নুৎপাতের ফলে প্রচুর পরিমাণে সালফারের অক্সাইড নির্গত হয় এবং এখানে এই ভলক্যানিক ইরাপশনের ফলে নাইট্রোজেন অক্সাইড কিন্তু খুব কম নির্গত হয়। এবার ওয়াইল্ড ফায়ারের মাধ্যমে যে বনে যে দাবানল হয় তার জন্যে সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড উভয়ই কিন্তু নির্গত হয়, যেটা অ্যাসিড রেনের জন্য দায়ী। এবং লাইটনিংয়ের সময় নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয়, যেটা অ্যাসিড রেন কজ করে। এবার আমরা পড়ব হিউম্যান অ্যাক্টিভিটি কিভাবে অ্যাসিড রেন ঘটাচ্ছে। আমরা এর আগেই পড়েছি যে মেইনলি ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প কলকারখানা এবং ভেহিকেল অর্থাৎ যানবাহন থেকেই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড নির্গত হয়, যেটা অ্যাসিড রেন ঘটায়। এবং এগুলো কিসের জন্য হয় না, ফসিল ফুয়েল কম্বাশন, ঠিক আছে, শিল্প কলকারখানা বা ভেহিকেলের জন্য জীবাশ্ম জ্বালানির ফলে সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইডগুলো নির্গত হয় এবং এটাই কিন্তু অ্যাসিড রেন কজ করে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, যেমন বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি, সেখান থেকেও কিন্তু এই সালফার অক্সাইড নাইট্রোজেনের অক্সাইডগুলো নির্গত হয়। অয়েল রিফাইনারিজ থেকেও কিন্তু এই পলিউট্যান্টগুলো নির্গত হয় এবং অ্যাসিড রেন ঘটায়। এই স্লাইডে আমরা পড়ব অ্যাসিড রেন ইকোসিস্টেমের ওপর, হিউম্যান হেলথের ওপর এবং হিউম্যান মেড যে স্ট্রাকচারস রয়েছে তার উপরে কি প্রভাব ফেলে। প্রথমেই আমরা পড়ব ইকোসিস্টেমের ওপর কি প্রভাব বা এফেক্ট হয়। 1 নম্বর হচ্ছে ড্যামেজ টু ফরেস্ট অ্যান্ড ক্রপস। অ্যাসিড বৃষ্টির জন্যে সয়েলের যে পিএইচ সেটা কমে যায়, অর্থাৎ সয়েল কিন্তু অ্যাসিডিক হয়। এর ফলে সয়েলে যে বিভিন্ন নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু লিচ ডাউন হয়ে মাটির অনেক নিচে চলে যায় এবং রিলিজ হয় কিছু টক্সিক মেটালস যেমন অ্যালুমিনিয়াম। তাই গাছ কিন্তু নিউট্রিয়েন্ট পায় না, এর জন্যে গাছ বা শস্য কিন্তু ড্যামেজ হয়। 2 নম্বর হচ্ছে অ্যাসিডিফিকেশন অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অর্থাৎ এক্ষেত্রেও অ্যাসিড বৃষ্টির জন্য কি হয় না, অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম সেখানে জল কিন্তু অ্যাসিডিক হয়, অর্থাৎ এখানেও পিএইচ কিন্তু কমে যায়। এর ফলে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে যে জলজ মাছ বা অন্যান্য প্রাণীরা রয়েছে বা ফাইটোপ্ল্যাঙ্কটন রয়েছে সেগুলো কিন্তু মারা যায়। এবার পড়ব অ্যাসিড রেইন হিউম্যান হেলথে কি প্রভাব ফেলে। 1 নম্বর হচ্ছে রেসপিরেটরি এফেক্টস। অ্যাস্থমা, ক্রনিক ব্রঙ্কাইটিস প্রভৃতি শ্বাসজনিত রোগ কিন্তু এর প্রভাবে হয়। 2 নম্বর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কন্টামিনেশন, অর্থাৎ পানীয় জলের মধ্যে কন্টামিনেশন দেখতে পাওয়া যায়। কিভাবে না, যেহেতু অ্যাসিড রেইন অ্যাসিডিটির জন্যে জলের যে পাইপ সেই পাইপ কিন্তু কোরোড হয়, অর্থাৎ ক্ষয় হয়। এর ফলে সেই পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন হেভি মেটাল প্রবেশ করে, যেগুলি পানীয় জলের সঙ্গে কিন্তু পান করার ফলে আমাদের শরীরে খারাপ প্রভাব পড়ে। এছাড়া নিউরোলজিক্যাল ড্যামেজও কিন্তু এই অ্যাসিড রেনের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা পড়ব হিউম্যান মেড স্ট্রাকচারের উপর এই অ্যাসিড রেনের ক্ষতিকর প্রভাব কি। 1 নম্বর হলো কোরোশন অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়াল কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। কি না, মেটাল অর্থাৎ ধাতু, স্টোনস অর্থাৎ পাথর, কি পাথর, লাইক মার্বেল পাথর বা লাইমস্টোন মানে চুনা পাথর, এগুলো কিন্তু এই ধরনের যে ধাতু বা পাথর দিয়ে তৈরি যে স্ট্রাকচারস, হিউম্যান মেড স্ট্রাকচারস, সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। যেমন মার্বেলের তৈরি তাজমহল,
এটা একটা উদাহরণ, যেটা অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু এর রং, এর কালার ইয়েলো হয়ে গেছে। ড্যামেজ টু বিল্ডিংস অ্যান্ড মনুমেন্টস, যেমন তাজমহল, বিভিন্ন বিল্ডিংস বা যে মনুমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। 3 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ। কি কোনগুলো ড্যামেজ হতে পারে? বিভিন্ন ব্রিজ, ফেন্সেস অর্থাৎ বেড়া, অ্যান্ড আদার মেটাল স্ট্রাকচারস, এবং অন্যান্য ধাতুর তৈরি যে স্ট্রাকচার সেগুলোও কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমরা এই স্লাইডে পড়লাম অ্যাসিড রেইনের প্রভাব ইকোসিস্টেম, হিউম্যান হেলথ এবং হিউম্যান মেড স্ট্রাকচারের উপর কি হতে পারে সেগুলি। এবার আমরা পড়ব অ্যাসিড বৃষ্টির জন্যে যে ক্ষতিকর প্রভাবগুলো হচ্ছে সেই ক্ষতিকর প্রভাবগুলো আমরা কি করে দূর করতে পারি। অর্থাৎ এই স্লাইডে আমরা অ্যাসিড বৃষ্টির সলিউশনগুলো কি হতে পারে সেটা আমরা পড়ব। 1 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল যে সলিউশন কিভাবে হতে পারে, তার 1 নম্বর হলো পয়েন্ট হচ্ছে ইউজ স্ক্রাবার্স। আমরা স্ক্রাবার ইউজ করতে পারি ইন্ডাস্ট্রির মধ্যে। শিল্প কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই চিমনির মুখে স্ক্রাবার ইউজ করা হয়, যার মাধ্যমে বিভিন্ন যে পলিউট্যান্টগুলো উৎপন্ন হয় সেই পলিউট্যান্টকে কিন্তু এই স্ক্রাবার ছেঁকে নেয় এবং পরিবেশে কিন্তু এই পলিউট্যান্টগুলো আর মুক্ত করে না। 2 নম্বর হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি, যেমন সোলার এনার্জি, টাইডাল এনার্জি, উইন্ড এনার্জি, এগুলো আমরা ইউজ করে, যার মাধ্যমে কিন্তু পলিউট্যান্ট কিন্তু তেমন নির্গতই হয় না। এর ফলে যেহেতু অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি নাইট্রোজেনের অক্সাইড আর সালফার ডাই অক্সাইডটা দায়ী, আর যেহেতু এই পলিউট্যান্টগুলো উৎপন্নই হয় না রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলে, তাই অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু আর থাকে না। ইউজ ক্লিনার ফুয়েলস, এর মধ্যে রয়েছে বিভিন্ন বায়োগ্যাস, এই ধরনের ফুয়েল যদি আমরা ইউজ করি তাহলেও কিন্তু পলিউট্যান্ট তেমন নির্গত হবে না। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট এমিশন রেগুলেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রি বা ভেহিকেল থেকে কতটা পলিউট্যান্ট নির্গত হবে সেটা কিছু স্ট্যান্ডার্ড সেট করা থাকে, সেই স্ট্যান্ডার্ড সেট অনুযায়ী কিন্তু ততটা পরিমাণেই এমিশন কিন্তু করা যেতে পারে সেই পলিউট্যান্টের ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষে BS6 নর্মস অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এই পলিউট্যান্ট নির্গমনের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পার্টিকুলেট ম্যাটার, একটা নির্দিষ্ট পরিমাণ পার্টিকুলেট ম্যাটার বা সালফার অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলো বা অন্যান্য পলিউট্যান্টগুলো কিন্তু নির্গমন করা যেতে পারে, এমন একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেট করা থাকে। এর মাধ্যমে পলিউশন কন্ট্রোলের মাধ্যমে কিন্তু অ্যাসিড বৃষ্টিকে কম করা যেতে পারে। এবার আমরা পড়ব ট্রান্সপোর্টেশনের জন্যে যে পলিউট্যান্টগুলো নির্গত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায়, সেই পলিউট্যান্টগুলোকে কিভাবে আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে নির্গমনকে আমরা কম করতে পারি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার ইউজ করতে হবে ভেহিকল বা যানবাহনগুলিতে। এই ক্যাটালিটিক কনভার্টার কি করে? এটি যানবাহন থেকে যে নির্গত হয় যে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইড, এগুলোকে লেস টক্সিক গ্যাসে পরিণত করে নির্গমন করে, যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার এবং নাইট্রোজেন প্রভৃতি লেস টক্সিক গ্যাসে পরিণত করে এবং তারপর ভেহিকেল থেকে বাইরে নির্গত হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হলো ক্লিনার ফুয়েলস অ্যান্ড ভেহিকেলস। ক্লিনার ফুয়েলস কি? ক্লিনার ফুয়েলস বলতে যে সমস্ত জ্বালানি ব্যবহার করলে বায়ু দূষক বা পলিউট্যান্ট নির্গমন কম হয়, যেমন এমন কয়লা ইউজ করতে হবে যার মধ্যে সালফার কন্টেন্ট কম থাকবে, অর্থাৎ তার ফলে সালফার ডাই অক্সাইডের যে এমিশন সেটাও কিন্তু কম হবে। এছাড়া ন্যাচারাল গ্যাস আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে অল্টারনেটিভ এনার্জি, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এই সকল এনার্জিগুলো আমরা ব্যবহার করতে পারি, যার থেকে পলিউট্যান্ট নির্গমন প্রায় হয় না বললেই চলে। এবার
ক্লিনার ভেহিকেলস কি? ক্লিনার ভেহিকেলস হচ্ছে এমন ধরনের যানবাহন আমরা ব্যবহার করব যাতে করে পরিবেশ দূষণ বা পরিবেশে দূষক পদার্থের নির্গমন কিন্তু কম হবে। যেমন আমরা ইলেকট্রিক কার বা যানবাহন ব্যবহার করতে পারি, অথবা যানবাহনের মধ্যে আমরা ক্যাটালিটিক কনভার্টার ইউজ করতে পারি। 1 নম্বর পয়েন্টে ক্যাটালিটিক কনভার্টার সম্পর্কে আগেই আমরা আলোচনা করেছি। এবারে অ্যাসিড রেইন সলিউশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি অ্যাকশন কি? 1 নম্বর পয়েন্ট হলো ইউজ ক্লিনার ট্রান্সপোর্টেশন, এটা আমরা আগেই আলোচনা করলাম। 2 নম্বর হচ্ছে ইউজ রিনিউয়েবল এনার্জি। এই রিনিউয়েবল এনার্জিগুলো কি এবং কিভাবে অ্যাসিড রেইনকে আটকায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিডিউস এনার্জি কনজাম্পশন, অর্থাৎ আমাদের এনার্জির যে কনজাম্পশন সেটাকে কিন্তু কম করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট ট্রিজ, অর্থাৎ গাছ এয়ার পিউরিফায়ার হিসেবে কিন্তু কাজ করে। গাছ টোটাল যে এনভায়রনমেন্টের এয়ার কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করে। কিভাবে না, বিভিন্ন পলিউটেন্টকে কিন্তু এই গাছ অ্যাবজর্ব করে নেয়। যেমন কার্বন ডাইঅক্সাইডকে প্ল্যান্ট গ্রহণ করে এবং পরিবেশ থেকে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করে। অ্যাসিড রেইন সলিউশনের ক্ষেত্রে আরেকটি পয়েন্ট হলো রিস্টোরেশন এফোর্টস, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলে জল, মৃত্তিকা প্রভৃতি অ্যাসিডিফাইড হয়ে যায়, অর্থাৎ আম্লিক হয়ে যায়, অর্থাৎ এর জল বা মৃত্তিকার পিএইচ কিন্তু কমে যায়। রিস্টোরেশন এফোর্টসের মাধ্যমে জল এবং মৃত্তিকার মধ্যে বিঘ্নিত যে ইকোসিস্টেম সেটাকে কিন্তু আবার ঠিক করা হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লাইমিং, অর্থাৎ লাইম অ্যাড করা হয়। যেহেতু লাইম হলো একটি ক্ষারীয় পদার্থ, তাই জল বা মাটির সঙ্গে মিশে জল বা মাটির অম্লতাকে কিন্তু কম করে বা নিউট্রালাইজ করে এবং সেটা আবার রিস্টোর করে, সেখানকার ইকোসিস্টেমকে আবার রিস্টোর করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিফরেস্টেশন। এই রিফরেস্টেশন হলো পুনরায় বৃক্ষরোপণ, এর মাধ্যমেও কিন্তু অ্যাসিড রেইন কন্ট্রোল করা যায়। 3 নম্বর হলো ইন্ট্রোডিউসিং অ্যাসিড রেসিস্ট্যান্ট স্পিসিস, অর্থাৎ এমন কিছু স্পিসিস ইন্ট্রোডিউস করতে হবে যাদের অ্যাসিডিক যে এনভায়রনমেন্ট বা অম্লিক যে পরিবেশ তার মধ্যে তারা বেঁচে থাকতে পারে। যেমন কিছু অ্যালগি, ব্যাকটেরিয়া, ফাঙ্গি প্রভৃতি কিন্তু অ্যাসিড রেজিস্ট্যান্ট হয়। এছাড়াও কিছু অ্যানিমেল বা প্ল্যান্ট রয়েছে যেগুলো কিন্তু লো পিএইচেও সার্ভাইভ করতে পারে। তাহলে আমরা ওভারঅল অ্যাসিড রেইনের সলিউশনগুলো একবার দেখে নিই। কি করতে হবে না, স্ক্রাবার ইউজ করতে হবে বিভিন্ন কলকারখানায়, রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, ক্লিনার ফুয়েল ইউজ, সরকার দ্বারা পলিউটেন্ট এমিশন রেগুলেশনকে ইমপ্লিমেন্ট করতে হবে, যানবাহনের মধ্যে ক্যাটালিটিক কনভার্টার ইউজ করতে হবে, ক্লিনার ফুয়েল এবং ক্লিনার ভেহিকেল ইউজ করতে হবে, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, আম্লিক জল ও মৃত্তিকাতে লাইম অ্যাড করতে হবে এবং অ্যাসিড রেজিস্ট্যান্ট স্পিসিস কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। এইভাবে আমরা অ্যাসিড রেইনের যে সমস্যা তার সমাধান কিন্তু করতে পারবো। এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাসিড রেইন কি, তা কি কারণে অ্যাসিড রেইন হয় এবং অ্যাসিড রেইনের সমস্যার সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম।